আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে আমি একটা কথা বলছিলাম যে নির্বাচনের তারিখ মোটামুটি ঠিক হয়ে গেছে, সেটা ফেব্রুয়ারিতে হবে আগামী বছরের। এটা প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনও তার কাজ এগিয়ে নিচ্ছেন। এগুলো খুবই ইতিবাচক দিক, কিন্তু তারপরেও মানুষের মধ্যে একটা সন্দেহ কিন্তু থেকে গেছে। যে কোনো মানুষ দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করার পর দু একটা প্রশ্নের পরে প্রশ্ন করে যে আসলে নির্বাচন কি হবে। এই প্রশ্নটা কেন আসছে মানুষের মনে, এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, কিন্তু আবারও বলি, এই অনিশ্চয়তাটা তৈরি হওয়ার মূল কারণ হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে এই নির্বাচনটা করার আগে উনি একটা সংস্কার করতে চান এবং এই সংস্কারগুলো নিয়ে সংস্কার আলোচনা হয়েছে, কয়েক দফায় আলোচনা হয়েছে। প্রথমে সংস্কার কমিশনগুলো তারা নিজেরা সংস্কার প্রতিবেদন তৈরি করেছে, তারপর সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যানারে বসে বসে আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলো কোনোটার সঙ্গে একমত হয়েছে, কোনোটার সঙ্গে একমত হয় নাই, কোনোটার সঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এভাবেই চলেছে। অনেকগুলো সংস্কার প্রস্তাব ছিল, কিন্তু সেগুলোর পর এখন যখন জুলাই সনদ তৈরি হবে, মানে সেই সংস্কার প্রস্তাবগুলির মধ্যে যেগুলো গ্রহণ করা হলো সেগুলো নিয়ে যখন একটা সনদ তৈরি করা হবে, সেই সনদ তৈরি করার ক্ষেত্রে একটা ঝামেলা পাকিয়ে গেছে। ঝামেলাটা কী ধরনের? বিএনপি এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সনদের কতটা গুরুত্ব হবে, সনদের ওজনটা কী হবে, এটা নিয়ে নানা রকম আপত্তি তুলছে। এখন আপনি বলবেন যে বিএনপিতে একাই আপত্তি তুলছে, আর তো 35টা দল আপত্তি তুলে নেয়। হ্যাঁ, তুলে নেয়, কিন্তু এই 35টা দলের সম্মিলিত ভোট কি বিএনপির সমান হবে? এটা আপনাকে বুঝতে হবে। একটা রাজনৈতিক দল কত বড় সেটা কিন্তু নির্ভর করে তার কত সাপোর্টার আছে সারা দেশে, তার উপর। কাজেই বিএনপির এই যে আপত্তিটা, এটা একটা বড় আপত্তি। বিএনপি প্রথমে কি বলছে দেখুন, বিএনপি বলতেছে যে এই যে একটা সনদ হচ্ছে, এটা হলো রাজনৈতিক সমঝোতার একটা দলিল। তাদের বক্তব্য হলো এই দলিলটা সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা, তাদের এটাই প্রশ্ন। তারা বলছে এটা কোনো অবস্থাতেই সংবিধানের উপর স্থান পেতে পারে না। কিন্তু এই দলিল যারা প্রণয়ন করছেন, যে ঐক্যমত্য কমিশনের যে লোকগুলো আছে, তারা কিন্তু বলছে এটা হবে সব কিছুর উপর, এইটার আলোকেই সংবিধান হবে এবং এটার উপর সব কিছু হবে। এবং তারা আরও বলছেন এই যে সনদটা হবে, এই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই যে প্রশ্ন তোলা যাবে না, এই কথাটাকেও বিএনপি ঠিক মেনে নিতে পারছে না। বিএনপি বলছে যে এটা হতে পারে না। প্রশ্ন তোলা যাবে না কেন? প্রশ্ন তোলা যাবে, প্রশ্ন তুলতে হবে। এই জায়গাটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছে। এর মধ্যে আমি দেখলাম গতকালকে বিএনপির মানে খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মানে বিএনপির সর্বোচ্চ যে বডি, সেই বডির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, উনি একটা মারাত্মক প্রশ্ন তুলেছেন। উনি বলেছেন এই যে কদিন পর পর একটা কথা ওঠে, ৭২-এর সংবিধান, মুজিবের সংবিধান, ৭২-এর সংবিধান, আওয়ামী লীগের সংবিধান, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই যে কথাগুলি উঠছে, উনি এটার আপত্তি করেছেন। উনি বলেছেন যে উনি যে কী বলেছেন আপনারা শুনুন, আমি হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন যে ৭২-এর সংবিধান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল। খেয়াল করবেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছিল, মানে মুক্তিযুদ্ধের কথা বলেছেন, তার ফসল এটা হলো উনি বলেছেন। এবং উনি বলেছেন এটা আওয়ামী লীগের সংবিধান নয়। এবং তারপর উনি আরও বলেছেন যে এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে। দলগুলিকে বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টি করেছে, এরা সবাই তো কখনো না কখনো ক্ষমতায় এসেছে, এরা সবাই সংশোধন করেছে। তো সংশোধন করতে করতে এটা কিন্তু আওয়ামী লীগে থাকলো না, এটা সকলের সংবিধান হয়ে গেল। এবং উনি আরও বলেছেন এখনও তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমার বোধগম্য নয়। তার মানে সংবিধানকে বাতে যে আলী রিয়াজ সাহেব যে ফর্মুলা নিয়ে আসছিলেন আমেরিকার থেকে, যে এই সংবিধান সংশোধন করা যাবে না, এটা পুনর্লিখন করতে হবে, এই ফর্মুলা কিন্তু মেজর অবসরপ্রাপ্ত মানে হাফিজউদ্দিন আহমেদ বাতিল করে দিলেন। হাফিজউদ্দিন সাহেবের বক্তব্য হলো যে এটা তো আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, তো এই সংবিধানের দোষটা কি? এই সংবিধান বারবার সংশোধন হয়েছে, সংশোধন হতে হতে এই অবস্থায় আসছে।
তো এটাকে বাতিল করতে, এটা বাদ দিতে হবে কেন? আর তার হচ্ছে বড় কথা, আলী রিয়াজ সাহেব কে রে ভাই? মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আজকের অবস্থায় মেজর হাফিজউদ্দিন সাহেবের যে অবস্থান, যে ভূমিকা, তার 100 ভাগের 1 ভাগ ভূমিকা আলী রিয়াজের আছে। এবং তার কথা অনুযায়ী সংবিধান চেঞ্জ করতে হবে। এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ করতেছে, আমি নিজেও করতেছি। হাফিজউদ্দিন সাহেব আরও কিছু কথা বলেছেন, আমি আপনাদের এগুলো বলি, শুনেন আপনারা, কারণ এগুলি শোনা দরকার, এগুলি বোঝা দরকার। কতগুলি মানে আপনার কি বলবো আপনাকে, ভাড়াটের লোক এসে নিয়ে, কতগুলি এনজিও, কতগুলি অপ্রাপ্ত বয়স্ক মানে রাজনীতিতে, তারা একটা দাবি করলে সেটা মানতে হবে। অভিজ্ঞতা তাদের মূল্য আছে নাকি? শুনেন উনি কি বলেছেন। উনি বলেছেন অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেটি হলো, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নেই, তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান। মেজর হাফিজউদ্দিন সাহেব আরেকটা কথা বলেছেন এই জুলাই সনদ নিয়ে। তিনি বলেছেন, আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই। এবং তিনি আরেকটা কথা বললেন যে জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? দাঁড়ালো হলো যে জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংশোধনের যে আকাঙ্ক্ষা এই আলী রিয়াজ সাহেব এবং অন্যরা করেছেন, সেটার ব্যাপারে কিন্তু বিএনপি একমত নন। বিএনপি তো স্পষ্টই বলেছেন যে যারা এই কাজটা করুন, দেন ওনার কথা আমি আবার উচ্চারণ করি, যে বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই আগস্ট বিপ্লবেও কোনো অংশগ্রহণ নেই, তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান। ঠিক এই কথাটাই ভাই এই সংস্কার কমিশন করার প্রথম থেকে আমি বলে আসছি। যখন আলী রিয়াজের নেতৃত্বে একটা সংবিধান সংস্কার কমিশন গঠিত হলো, আমি তখন থেকে বলে আসছি এটা কিছু হবে না, এটা কিছু হচ্ছে না, এটা হওয়া উচিত না। তখন থেকে বলে আসছি। এইটাকে নিয়ে আপনার তেনা পেঁচাতে এই পর্যন্ত আসছেন। এখন কি হবে? যদি বিএনপি এর সঙ্গে একমত না হয়, তাহলে এই যে এতদিন ধরে আপনারা যে কেচে গন্ডুস করলেন, এটার কি লাভ হলো? সময় নষ্ট। যদি এটাই না হলো, তাহলে তো নির্বাচন আপনি 3 মাসের মাথায় দিয়ে দিতে পারতেন, তাতে এত কিছু হতো না। এতদিন ধরে জোর করে ক্ষমতায় থাকতেন না, কতগুলি পোলাপান দায়িত্ব মানে ধান্দাবাজি করতেন না, এবং প্রচুর অর্থ করে এই যে চুরিচামারি যেগুলো হচ্ছে বলে এখন খবর আসতেছে, এগুলো আমাদেরকে শুনতে হতো না। জানি না ভাই শেষ পর্যন্ত দেশটা কোন দিকে যাবে, আদৌ নির্বাচন হবে কি না, সংস্কার না হলে পরে সংস্কারের এই সনদে সিগনেচার, বিএনপি সিগনেচার না করলে কোথায় যাবে সংস্কার, কিছুই বলা যাচ্ছে না। আমি কিছু সামনের দিকে খুব মানে স্মুথলি যে একটা কিছু হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা দেখছি না। প্রিয় দর্শক, আমি কেবল বাস্তবতাগুলি বললাম, বাকিটা আপনারা বিবেচনা করবেন। এখন এই পর্যন্ত।